বিবাহ বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছেন জানেন। এবং সঙ্গে সঙ্গেই 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়ে তার উপর পড়ল। কেউ ধরল চুলের মুঠি, কেউ ধরল কান, কেউ ধরল হাত, এবং যাদের সেই সুযোগ ঘটল না তারাও নিশ্চেষ্ট হয়ে রইল না। ছেড়ে দিন, মারবেন না। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা ভিন্ন স্বাদের প্রেমের গল্প, বিলাসী। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প, বিলাসী। পাকা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে বিদ্যা অর্জন করতে যাই। আমি একা নই, 10-12 জন। যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের ছেলেদের শিক্ষার আবশ্যকতা এইভাবেই বিদ্যালয়ে লাভ করতে হয়। এতে লাভের অঙ্ক শেষ পর্যন্ত একেবারে শূন্য না হলেও যা থাকে তার হিসেব করার পর এই কয়েকটা কথা চিন্তা করে দেখলেই যথেষ্ট হবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বের হয়ে যাওয়ার জন্য 2 ক্রোশ পথ ভাবতে হয়, 2 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার ওপর মেঘের জল এবং পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলোর সাগর সাঁতরে স্কুল ঘর করতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হয়ে বর দেবেন, নাকি তাদের যন্ত্রণা দেখে কোথায় যে তিনি মুখ লুকাবেন ভেবে পান না। তারপর এই কৃতবিদ্য শিশুদল বড় হয়ে একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান। তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যের তেজ আত্মপ্রকাশ করবেই করবে। কেউ কেউ বলেন শুনেছি। আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরলাম, কিন্তু যাদের সেই জ্বালা নেই তেমন সব ভদ্রলোকই বা কেন সুখে গ্রাম ছেড়ে পলায়ন করেন? তারা বাস করতে থাকলে তো পল্লীর এত দুর্দশা হয় না। ম্যালেরিয়ার কথা না হয় নাই পারলাম, সে যাক, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকই যে ছেলেপুলে নিয়ে গ্রাম ছেড়ে শহরে পালান তার আর সংখ্যা নেই। তারপর একদিন ছেলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি নিয়ে আর তাদের গ্রামে ফিরে আসা চলে না। কিন্তু থাক এসব বাজে কথা, স্কুলে যাই। 2 ক্রোশের মধ্যে আরও 2-3খানা গ্রাম পার হতে হয়। কার বাগানে আম পাকতে শুরু করেছে, কোন বনে বইচি ফল অপর্যাপ্ত ফলেছে, কার গাছে কাঁঠালেই পাকলো বলে কার মর্তমান কলার কাঁদি কেটে নেওয়ার অপেক্ষা মাত্র, কার কানাগলি ঝোপের মধ্যে আনারসের গায়ের রং ধরেছে, কার পুকুর পাড়ে লেবু গাছ কেটে মারলে ধরা পড়ার সম্ভাবনা কম, এইসব খবর নিতেই সময় যায়। কিন্তু আসল যা বিদ্যা, ক্যাসপিয়ান সাগরের বা উপসাগরের নাম কি, এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপো মেলে নাকি সোনা মেলে, এই সমস্ত দরকারি তথ্য অবগত হওয়ার ফুরসত মোটেও মেলে না। আমাদের পল্লী বালকের ডায়েরি হলে চলত, তার আসল নামটা কারোর জানার প্রয়োজন নেই, নিষেধও আছে। ডাকনাম না হয় ধরুন ন্যাড়া। কাজেই এই জামিনের সময় এডেন কি জিজ্ঞাসা করলে বলি পারস্যের বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানতে চাইলে বলে দিয়ে আসি, ঘোরতর না। এবং আজ 44 কোঠা পার হয়েও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একই রকমই আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করে বাড়ি ফিরে এসে কখনো বা দল বেঁধে ঠিক করি মাস্টারকে ঠ্যাঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছেড়ে দেওয়াই কর্তব্য। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হতো। তার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেকটাই বড়।
3rd ক্লাসে পড়ত। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠেছিল এ খবর আমরা কেউই জানতাম না। সম্ভবত তা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখে এসেছি। তার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনিনি। 2nd ক্লাসে ওঠার খবর কখনো পাইও নি। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না। ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা পোড়া বাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুঁড়ো। খুঁড়োর কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটানো। সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনই আরো কত কি। তার আরেকটা কাজ ছিল বলে বেড়ানো ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করে দখল করার অপেক্ষা মাত্র। অবশ্যই দখল একদিন তিনি পেয়েছিলেন বটে, কিন্তু সেটা জেলা আদালতে নালিশ করে নয়, উপরের আদালতের হুকুমে। কিন্তু সে কথা পরে হবে। মৃত্যুঞ্জয় নিজে রেঁধে খেত এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়েই সারা বছরের খাওয়া পড়া চলত, এবং ভালো করেই চলত। যেদিন দেখা হয়েছে সেদিনই দেখেছি মৃত্যুঞ্জয় ছেঁড়া খোড়া ময়লা বইগুলো বগলে করে পথের একধার দিয়ে নীরবে চলেছে। তাকে কখনো কারোর সঙ্গে যেঁচে আলাপ করতে দেখিনি, বরং উপযাজক হয়ে কথা বলতাম আমরাই। তার প্রধান কারণ এই ছিল যে দোকানের খাবার কিনে খাওয়ালে গ্রামের মধ্যে তার জোড়া ছিল না। আর শুধু ছেলেই নয়, কত ছেলের বাপ যে গোপনে ছেলেকে দিয়ে তার কাছে স্কুলের মাইনে হারিয়ে গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলে টাকা আদায় করে নিত, তা বলতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তার সঙ্গে একটা কথা বলেছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করতে চাইতেন না। গ্রামের মধ্যেও মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। অনেকদিন মৃত্যুঞ্জয়ের সঙ্গে দেখা নেই। একদিন শোনা গেল সে নাকি মৃতপ্রায়। আর একদিন শোনা গেল মালপাড়ার এক বুড়ো মালও তার চিকিৎসা করে এবং তার মেয়ে বিলাসী সেবা করে মৃত্যুঞ্জয়কে জমের মুখের থেকে এ যাত্রায় ফিরিয়ে এনেছে। অনেকদিন তার অনেক মিষ্টান্নের সদ্ব্যবহার করেছি। মনটা কেমন করতে লাগলো। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে তাকে দেখতে গেলাম। তার পোড়া বাড়িতে পাঁচিলের বালায় নেই। স্বচ্ছন্দে ভেতরে ঢুকে দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটা প্রদীপ জ্বলছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষের ওপর পরিষ্কার ধপধপে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তার কঙ্কালসার দেহের প্রতি চাইলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেননি। তবে যে শেষ পর্যন্ত সুবিধে করে উঠতে পারেননি সে কেবল এই মেয়েটির জোরে। সে শিয়রে বসে পাখা দিয়ে বাতাস করছিল। অকস্মাৎ মানুষ দেখে চমকে উঠে দাঁড়াল। এই সেই বুড়ো সাপুরের মেয়ে বিলাসী। তার বয়স 18 কি 28 ঠাহর করতে পারলাম না, কিন্তু মুখের প্রতি চাওয়া মাত্রই টের পেলাম বয়স যাই হোক, খাটুনি খেটে আর রাত জেগে জেগে এর শরীরে আর কিছুই নেই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো। হাত দিয়ে একটু স্পর্শ করলেই, একটু নাড়াচাড়া করতে গেলেই ঝরে পড়বে। মৃত্যুঞ্জয় আমাকে চিনতে পেরে বলল, কে? নেড়া? হ্যাঁ। ও, বসো। মেয়েটি তখন হাঁ করে দাঁড়িয়ে রইল। মৃত্যুঞ্জয় 2-4টি কথায় যা বলল তার মর্ম এই যে প্রায় 1.5 মাস হতে চলল সে শয্যাশায়ী। মাঝে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল। এই কয়েকদিন হলো সে লোক চিনতে পারছে, এবং যদিও এখনো সে বিছানা ছেড়ে উঠতে পারেনি, কিন্তু আর ভয় নেই। ভয় নাই থাকুক,
কিন্তু ছেলে মানুষ হলেও এটা বুঝতে পারলাম, আজও যার শয্যা ত্যাগ করে ওঠার শক্তি হয়নি, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচিয়ে তোলার ভার নিয়েছিল, সে কত বড় গুরুভার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তার যে সেবা, যে শুশ্রূষা, যে ধৈর্য, যে রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি অসাধ্য সাধন করে তুলেছিল, তার পরিচয় যদিও সেদিন পাইনি, কিন্তু আর একদিন পেয়েছিলাম। ফেরার সময় মেয়েটি আর একটা প্রদীপ নিয়ে আমার আগে আগে ভাঙা পাঁচিলের শেষ পর্যন্ত এলো। এতক্ষণ পর্যন্ত সে একটা কথাও বলেনি। এবার আস্তে আস্তে বলল, রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হচ্ছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বললাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়ল। আস্তে আস্তে সে বলল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক, প্রত্যুত্তরে শুধু একটা না বলেই অগ্রসর হয়ে গেলাম। না। সে পুনরায় বলল, বন জঙ্গলের পথ, একটু দেখে দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। কিন্তু এতক্ষণে বুঝতে পারলাম উদ্বেগটা তার কিসের জন্য এবং কেন সে আলো দেখিয়ে এই বনের পথটা পার করে দিতে চেয়েছিল। হয়তো সে নিজেই শুনত না, সঙ্গে যেতই, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলে যেতে বোধহয় তার শেষ পর্যন্ত মন সরেনি। 20-25 বিঘা বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধহয় ভয়ে ভয়ে করতে হতো। কিন্তু পরক্ষণেই মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হয়ে রইল যে ভয় পাওয়ার আর সময় পেলাম না। কেবলই মনে হতে লাগলো একটা মৃত কল্প রোগী নিয়ে থাকা কতই কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরতে পারত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যেও মেয়েটি একাকী কি করত? কেমন করে তার সেই রাতটা কাটত? এই প্রসঙ্গে অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাড়িতে ছেলে পুলে চাকর বাকর নেই। ঘরের মধ্যেও শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করে এমন কাণ্ড করে তুললেন যে ভয় হলো তারও প্রাণটা বুঝি বেরিয়ে যায় নাকি। কেঁদে কেঁদে বারবার আমাকে প্রশ্ন করতে লাগলেন, তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যেতে চাইছেন, তখন সরকারের কি? তার যে আর এক মুহূর্ত বাঁচতে সাধ নেই, এ কি তারা বোঝে না? তাদের ঘরে কি স্ত্রী নেই? তারা কি পাষাণ? আর এই রাত্রেই গ্রামের 5 জনে যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তাঁর সহমরণে জোগাড় করে দেয়, তো পুলিশের লোক জানবেই বা কি করে? এমনই কত কি। কিন্তু আমার তো আর বসে বসে তার কান্না শুনলে চলবে না। পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাইরে যাওয়ার প্রস্তাব শুনেই তিনি প্রকৃতিস্থ হয়ে উঠলেন। চোখ মুছে বললেন, ভাই, যা হওয়ার তো হয়েছে, এখন বাইরে গিয়ে কি হবে? রাতটা কাটুক না। অনেক কাজ, না গেলেই যে নয়। হোক কাজ, তুমি বসো। আরে বসলে চলবে না, একবার খবর দিতেই হবে। বলে পা বাড়ানো মাত্রই তিনি চিৎকার করে উঠলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আমাকে বসে পড়তে হলো। কারণ তখন বুঝলাম যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বছর একাকী বাস করেছেন, তার মৃত্যুটা যদি বা সয়,
তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য স্ত্রীর সহ্য হবে না। বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকলে। কিন্তু দুঃখটা তার তুচ্ছ করে দেখানো আমার উদ্দেশ্য নয়, কিংবা তা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নয়। কিন্তু একজনের ব্যবহারেই তার চূড়ান্ত মীমাংসা হয়ে গেল তাও নয়। কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি যার উল্লেখ না করেও আমি এই কথা বলতে চাই যে শুধু কর্তব্যজ্ঞানের জোরে অথবা বহুকাল ধরে একসঙ্গে বাস করার অধিকারে এই ভয়কে কোনো মেয়ে মানুষই জয় করতে পারে না। এটা আর একটা শক্তি যা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে বাস করার পরেও হয়তো তার কোনো সন্ধান পায় না। কিন্তু হঠাৎ সেই শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করে তাদের দণ্ড দেওয়ার প্রয়োজন যদি হয় তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয় সে নিজে যে এদের দুঃখে গোপনে অশ্রু বিসর্জন না করে কোনো মতেই থাকতে পারে না। প্রায় মাস দুয়েক মৃত্যুঞ্জয়ের খবর নিইনি। যারা পল্লীগ্রামে দেখেননি কিংবা শুধু রেলগাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখেছেন, তাঁরা হয়তো সবিস্ময়ে বলে উঠবেন, এ কেমন কথা? এ কি কখনো সম্ভব হতে পারে যে অত বড় অসুখের মধ্যে দেখে এসেও মাস দুই আর তার খবরই নিইনি? তাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এটাই হয়ে থাকে। একজনের বিপদে পাড়াশুদ্ধ লোক দল বেঁধে উপুর হয়ে পড়ে। এই যে একটা জনশ্রুতি আছে, জানি না সেটা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখছি বলে মনেও করতে পারি না। তবে তার মরার খবর যখন পাওয়া যায়নি তখন সে বেঁচেই আছে, এটা ঠিক। এমন সময় হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুঁড়ো শোরগোল করে বেড়াচ্ছেন যে, আহা হা হা হা, গেল গেল, গ্রামটা এবার রসাতলে গেল। নালিশের ভিত্তি বলে সমাজে আর তার মুখ বের করার পথ রইল না। অকাল কুশমুণ্ডটা একটা সাপুরের মেয়েকে নিকা করে ঘরে এনেছে, আর শুধু নিকা নয়, তা নয় চুলোয় যাক, তার হাতে ভাত পর্যন্ত খাচ্ছে। গ্রামে যদি এর শাসন না থাকে তো বনে গিয়ে বাস করলেই তো হয়। কোয়ালিদ হরিপুরের সমাজে একথা ইত্যাদি ইত্যাদি। তখন ছেলে বুড়ো সকলের মুখে ওই একই কথা। হ্যাঁ, এ হলো কি? কলি কি সত্যিই উল্টে বসল? খুঁড়ো বলে বেড়াতে লাগলেন যে এ যে ঘটবে তিনি তা অনেক আগেই জানতেন। তিনি শুধু তামাশা দেখছিলেন, কোথাকার জল কোথায় গিয়ে মরে। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপন ভাইপো। তিনি কি বাড়ি নিয়ে যেতে পারতেন না? তার কি ডাক্তার কবিরাজ দেখানোর ক্ষমতা ছিল না? তবে কেন তিনি তা করেননি? এখন দেখুক সবাই। কিন্তু আর তো চুপ করে থাকা যায় না। এ যে বংশের নাম ডুবে যায়, গ্রামে যে তার মুখ পুড়ে যায়। তখন আমরা গ্রামের লোক মিলে যে কাজটা করলাম সেটা মনে করলে আমি আজও লজ্জায় মরে যাই। খুঁড়ো বসলেন নালিশের বংশের অভিভাবক হয়ে, আর আমরা 10-12 জন সঙ্গে চললাম গ্রামের মুখ যাতে পুড়ে না যায় সেজন্য। মৃত্যুঞ্জয়ের পোড়ো বাড়িতে গিয়ে যখন উপস্থিত হলাম তখন সবেমাত্র সন্ধে হয়েছে। মেয়েটি ভাঙা বারান্দায় একধারে রুটি করছিল। অকস্মাৎ লাঠি সোটা হাতে এতগুলো লোককে উঠোনের ওপর দেখে ভয়ে নীল বর্ণ হয়ে গেল। খুঁড়ো গড়ের মধ্যে উকি মেরে দেখলেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে। চট করে শিকলটা টেনে দিয়ে সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করলেন। বলা বাহুল্য, জগতের কোনো খুঁড়ো কোনো কালে বোধ হয় ভাইপোর স্ত্রীকে ওই রকম সম্ভাষণ করেননি। সে এমনই যে
মেয়েটি হীন সাপুরের মেয়ে হয়েও তা সইতে পারল না। জোর গলায় বলল, বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছেন জানেন। এবং সঙ্গে সঙ্গেই 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়ে তার উপর পড়ল। কেউ ধরল চুলের মুঠি, কেউ ধরল কান, কেউ ধরল হাত, এবং যাদের সেই সুযোগ ঘটল না তারাও নিশ্চেষ্ট হয়ে রইল না। কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের মতো চুপ করে থাকতে পারি না। আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করতে বোধহয় নারায়ণের কর্তৃপক্ষেরও লজ্জা হবে। এখানে একটা অবান্তর কথা বলে রাখি। শুনেছি নাকি বিলেত প্রভৃতি ম্লেচ্ছ দেশে পুরুষদের মধ্যেও একটা কুসংস্কার আছে। স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলে তার গায়ে হাত তুলতে নেই। এ আবার একটা কি কথা? সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। আমরা বলি, যার গায়ে জোর নেই তার গায়ে হাত তোলা যায়, তা সে নর নারী যাই হোক না কেন। মেয়েটি প্রথমেই সেই যে একবার আর্তনাদ করে উঠেছিল, তারপরে একেবারে চুপ করে গেল। কিন্তু আমরা যখন তাকে গ্রামের বাইরে তাড়িয়ে আনার জন্য হেঁচড়ে নিয়ে চললাম, তখন সে বিনীত করে বলতে লাগলো, বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো গিয়ে ঘরে রেখে আসি। বাইরে রাখলে শেয়াল কুকুরে খেয়ে যাবে। রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুঁটতে লাগলো, দাঁড়ে পদাঘাত করতে লাগলো এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করতে লাগলো। কিন্তু আমরা তাতে বিন্দুমাত্র বিচলিত হলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করে তাকে হিড় হিড় করে টেনে নিয়ে চললাম বলছি, কারণ আমিও বরাবর সঙ্গে ছিলাম। কিন্তু কোথায় আমার মধ্যে একটু দুর্বলতা ছিল। আমি তার গায়ে হাত দিতে পারিনি, বরং কেমন যেন কান্না আসতে লাগলো। সে যে অত্যন্ত অন্যায় করেছে এবং তাকে গ্রামের বাইরে নিয়ে যাওয়া উচিত মানি, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করছি সেও কিছুতে মনে করতে পারলাম না। কিন্তু আমার কথা থাক, আপনারা মনে করবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই নয়। বরং বড়লোক হলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই মৃত্যুঞ্জয়ী যদি না তার হাতে ভাত খেয়ে অমার্জনীয় অপরাধ করত, তাহলে তো আমাদের এত রাগ হতোই না। আর কায়স্থের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের বিয়ে, এ তো একটা হেসে উড়িয়ে দেওয়ার মতো কথা। কিন্তু কাজ করল যে ওই ভাত খেয়ে, হোক না সে 2.5 মাসের রুগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলে ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে কত বড় পাপ সে তো আর সত্যি সত্যি মাফ করা যায় না। তা নইলে পল্লীগ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয়। 4 ক্রোশ হাঁটা বিদ্যে যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হয়ে সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাদের মধ্যে আসবে কি করে? এই তো এরই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশীবাস করে যখন ফিরে এলেন, তখন নিন্দকেরা কানাকানি করতে লাগলো যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এবং পাছে তা হাতছাড়া হয় এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা, অনেক পরিশ্রমের পর বড় ঠাকুরনকে কেমন করে ফিরিয়ে এনেছেন সে তো কাশীই জানে। যাই হোক, ছোটবাবু তার স্বাভাবিক ঔদার্য দেখিয়ে গ্রামের 12 পুজোয় 200 টাকা দান করে 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা এবং ভোজের পর প্রত্যেক সদ্ব্রাহ্মণের হাতে যখন একটা করে কাঁসার গ্লাস দিয়ে বিদায় করলেন, তখন ধন্য ধন্য পড়ে গেল। এমনকি পথে আসতে আসতে অনেকেই দেশের এবং দেশের কল্যাণের নিমিত্তে কামনা করতে লাগলেন। এমন সব যারা বড় লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সব সদ অনুষ্ঠানের আয়োজন হয় না কেন? কিন্তু যাক,
শহরের কাহিনী আমাদের অনেক আছে। যুগে যুগে সঞ্চিত হয়ে প্রায় প্রত্যেকেই পল্লীবাসীর দুয়ারেই স্তূপাকার হয়ে উঠেছে। এই দক্ষিণ ভাগের অনেক পল্লীতে অনেক দিন ঘুরেছি এবং অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছি। পবিত্রতাই বলো, ধর্মই বলো, আর সমাজই বলো, আর বিদ্যেই বলো না কেন, শিক্ষা একেবারেই পুরো হয়ে আছে। এখন শুধু ইংরেজকে কষিয়ে গালিগালাজ করতে পারলেই দেশটা উদ্ধার হয়ে যায়। বছরখানেক পার হয়েছে। মশার কামড় আর সহ্য করতে না পেরে স্রেফ সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়ে বাড়িতে ফিরেছি। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালপাড়ার ভেতর দিয়ে চলেছি। হঠাৎ দেখি একটা কুঁড়ে ঘরের দুয়ারে বসে মৃত্যুঞ্জয়। তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ এবং পুঁতির মালা। কে বলবে যে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়স্থের ছেলে একটা মাসের মধ্যেই জাত বিসর্জন দিয়ে একেবারে পুরোদস্তুর সাপুড়ে হয়ে গেছে। মানুষ কত দ্রুত যে তার পূর্বপুরুষের জাতটা বিসর্জন দিয়ে আরেকটা জাত হয়ে উঠতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানি বিবাহ করে মেথর হয়ে গেছে এবং তাদের ব্যবসা অবলম্বন করেছে। এ বোধহয় আপনারা সবাই শুনেছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পরেও ডোমকন্যা বিবাহ করে ডোম হতে দেখেছি। এখন সে ঝুড়ি কুলা বুনে ঘুরে বেড়ায়, শুয়োর চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করে কসাই হয়ে যেতেও দেখেছি। আজ সে নিজের হাতে গরু কেটে বিক্রি করে। তাকে দেখে কার সাধ্য যে বলবে কোনো কালে সে কসাই ছাড়া অন্য কিছু ছিল? কিন্তু সকলেরই ওই একই কারণ। আমার তো তাই মনে হয়। এমন করে এত সহজে পুরুষকে যারা নামিয়ে আনতে পারে, তারা কি অমনি অবলীলায় তাদের ঠেলেও ওপরে তুলতে পারে না? যে পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হয়ে উঠেছি, গৌরবটা কি একা শুধু তাদেরই? শুধু নিজেদের জোরেই কি তারা এত দ্রুত নিচের দিকে নেমে চলেছে? অন্দরের দিক থেকে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? থাক সেসব কথা। ঝোঁকের মাথায় হয়তোবা অনধিকার চর্চা করে বসছি, কিন্তু আমার মুশকিল হয়েছে এই যে আমি কোনো মতেই ভুলতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লীগ্রামেরই মানুষ, এবং সেজন্যই কিছু একটা আমাদের করা চাই। যাক, বলছিলাম যে দেখে কে বলবে এই সেই মৃত্যুঞ্জয়? কিন্তু আমাকে সে খাতির করে বসালো। বিলাসী পুকুরে জল আনতে গিয়েছিল। আমাকে দেখে সেও খুব খুশি হয়ে বারবার বলতে লাগলো, তুমি না আগলালে সেই রাতে তারা আমাকে মেরেই ফেলতো। আমার জন্য কত মার না জানি তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনলাম পরদিনই তারা এখানে চলে এসে রীতিমতো ঘর বেঁধে বাস করেছে এবং সুখেই আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না। শুধু তাদের মুখের দিকে তাকিয়েই আমি তা বুঝেছিলাম। আরও শুনলাম আজ কোথায় নাকি তাদের সাপ ধরার বায়না আছে এবং তারা প্রস্তুত হয়েছে। আমিও অমনি সঙ্গে যাওয়ার জন্য লাফিয়ে উঠলাম। ছেলেবেলা থেকেই দুটো জিনিসের ওপর আমার প্রবল ঝোঁক ছিল। এক ছিল গোঁখরো কেউটে সাপ ধরে পোষা, আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া। সিদ্ধ হওয়ার উপায় কখনো খুঁজে বার করতে পারিনি, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ হিসাবে লাভ করার আশায় অনেক উৎফুল্ল হয়ে উঠলাম। সে তার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং জাঁদরের লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন সুপ্রসন্ন হয়ে উঠবে তা কে ভাবতে পেরেছিল? কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলে প্রথমে তারা দুজনেই আপত্তি করল। কিন্তু আমি এমনই নাছোড়বান্দা হয়ে উঠলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করতে মৃত্যুঞ্জয় পথ পেল না। সাপ ধরার মন্ত্র এবং নিয়ম শিখিয়ে দিল এবং শেকড় সহ ওষুধ সমেত মাদুলি বেঁধে দিয়ে দস্তুর মতো সাপুড়ে বানিয়ে ছাড়ল।
মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে। ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা। ওলট পালট পাতাল ফোঁড়া, তোর বিষ তুই নে, তোর বিষ তোকেই দে। দুধরাজ মণিরাজ কার আজ্ঞে? বিষহরির আজ্ঞে। এর মানে যে কি আমি তা জানি না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন, নিশ্চয়ই কেউ না কেউ ছিলেন, তার সাক্ষাৎ আমি কখনো পাইনি। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যের বিচার হয়ে গেল বটে, কিন্তু যতদিন না হলো ততদিন সাপ ধরার জন্য খুব চারিদিকে বিখ্যাত হয়ে গেলাম। সবাই বলা বলি করতে লাগলো, হ্যাঁ, ন্যাড়া একজন গুণী লোক বটে। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়ে সিদ্ধ হয়ে এসেছি। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হয়ে অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমন অবস্থা হলো। বিশ্বাস করল না শুধু দুজন, আমার গুরু যে সে ভালো মন্দ কোনো কথাই বলে না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপে টিপে হেসে বলে, ঠাকুর, এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙা, সাপের মুখ থেকে বিষ বের করা প্রভৃতি কাজগুলো এমনি অবহেলার সাথে শুরু করেছিলাম যে সে মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দেয়। আসল কথা হয়েছে এই যে সাপ ধরাও খুব একটা কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাঁড়িতে পুড়ে রাখার পরে তার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক, কিছুতেই সে কামড়াতে চায় না। বড়জোর মুখ তুলে কামড়ানোর ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সঙ্গে বিলাসী তর্ক করত। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হলো শিকড় বিক্রি করা, যা দেখা মাত্র সাপ পালানোর পথ পায় না। কিন্তু তার আগে সামান্য একটু কাজ করতে হতো। যে সাপটা শিকড় দেখে পালাবে তার মুখে একটা শিং পুড়িয়ে বার কয়েক ছ্যাঁকা দিতে হতো। তারপরে তাকে শিকড়ই দেখানো হোক আর একটা কাঠই দেখানো হোক, সে যে কোথায় পালাবে ভেবে পাওয়া যায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করে মৃত্যুঞ্জয়কে বলে, দেখো, এমনভাবে মানুষ ঠকিও না। মৃত্যুঞ্জয় বলতো, সবাই তো করে, এতে দোষ কি? করুক গে সবাই, আমাদের তো ভাতের ভাবনা নেই, আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাব? আর একটা জিনিস আমি বারবার লক্ষ্য করেছি, সাপ ধরার বায়না এলেই বিলাসী নানা প্রকারে বাধা দেওয়ার চেষ্টা করত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকলে সে তো একেবারেই ভাগিয়ে দিত, কিন্তু উপস্থিত থাকলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাতে পারত না। আর আমার তো একরকম নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল। নানা প্রকারে তাকে উত্তেজিত করতে চেষ্টার ত্রুটি করতাম না। বস্তুত এর মধ্যে মরণ কামড় বা ভয় যে কোথাও ছিল, এ আমাদের মনে স্থান পেত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করেই দিতে হলো। সেদিন ক্রোশ 1.5 দূরে এক গোয়ালের বাড়ি সাপ ধরতে গিয়েছি। বিলাসী বরাবরই সঙ্গে যেত, আজও সঙ্গে ছিল। মেঝের কোণের গর্তের কাছে খানিকটা খুঁড়তেই একটা গর্জনকারী চিহ্ন পাওয়া গেল। আমরা কেউই লক্ষ্য করিনি, কিন্তু বিলাসী সাপুড়ের মেয়ে, সে হেঁট হয়ে কয়েক টুকরো কাগজ তুলে নিয়ে আমাকে বলল, ঠাকুর, একটু সাবধানে খুঁড়ো, সাপ একটা নয়, একজোড়া তো আছেই, হয়তোবা তার বেশিও থাকতে পারে। এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখিয়ে বলল, দেখছো না বাসা করেছিল? আরে কাগজ তো ইঁদুরও আনতে পারে। 2 হতে পারে, কিন্তু 2টো আছেই, আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই খাটল, এবং মর্মান্তিকভাবেই সেদিন খাটল। মিনিট 10 মধ্যেই একটা প্রকাণ্ড খড়িশ গোখরো ধরে ফেলে মৃত্যুঞ্জয় আমার হাতে দিল।
কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুড়তে না পুড়তেই মৃত্যুঞ্জয় উ করে নিঃশ্বাস ফেলে বাইরে এসে দাঁড়ালো। তার হাতের উল্টো পিঠ দিয়ে দরদর করে রক্ত পড়ছিল। প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হয়ে গেলাম, কারণ সাপ ধরতে গেলে সে পালানোর জন্য ব্যাকুল না হয়ে বরং গর্জে ওঠে, এক হাত মুখ বার করে দংশন করে। এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার মাত্র দেখেছি। পরক্ষণেই বিলাসী চিৎকার করে ছুটে গিয়ে আঁচল দিয়ে তার হাতটা বাঁধল এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে এনেছিল সমস্তই তাকে গিলিয়ে দিল। মৃত্যুঞ্জয় নিজের মাদুলি তো ছিলই, তার উপর আমার মাদুলিটাও খুলে তার হাতে বেঁধে দিলাম। আশা বিষ এরপরও আর উঠবে না, এবং আমার সেই বিষহরীর আজ্ঞে মন্ত্রটা সজোরে বারবার আবৃত্তি করতে লাগলাম। মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল এবং অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দেওয়ার জন্য দিকে দিকে লোক ছুটল। বিলাসীর বাপকেও সংবাদ দেওয়ার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নেই, কিন্তু ঠিক সুবিধে হচ্ছে বলে মনে হলো না। তথাপি আবৃত্তি সমভাবেই চলতে লাগলো। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করে নাকে কথা বলতে শুরু করে দিল, তখন বিলাসী মাটির ওপর একেবারে আছাড় খেয়ে পড়ল। আমিও বুঝলাম আমার বিষহরীর দোহাই বুঝিবার খাটে না। নিকটবর্তী আরো 2-4 জন ওস্তাদ এসে পড়লেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পারতে লাগলাম। কিন্তু বিষ দোহাই মানল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হতে লাগল। যখন দেখা গেল ভালো কথায় হবে না, তখন 3-4 জন ওঝা মিলে বিষকে এমন অকথ্য অশ্রাব্য গালিগালাজ করতে লাগলো যে বিষের কান থাকলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছেড়ে পালাতো। কিন্তু কিছুতেই কিছু হলো না। আরো 8 ঘন্টা ধস্তাধস্তির পর রোগী তার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তার শ্বশুরের দেওয়া মন্ত্রের শক্তি সমস্ত মিথ্যে প্রতিপন্ন করে ইহলোকের লীলা শেষ করল। বিলাসী তার স্বামীর মাথাটা কোলে করে বসেছিল, সে যেন একেবারে পাথর হয়ে গেল। যাক, তার দুঃখের কাহিনীটা আর বাড়াবো না, কেবল এইটুকু বলে শেষ করব যে সে 7 দিনের বেশি বেঁচে থাকাটা সহ্য করতে পারল না। আমাকে শুধু সে একদিন বলেছিল, ঠাকুর, আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। আমার মাদুলি কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে পুড়ে গিয়েছিল, ছিল শুধু বিষহরীর আজ্ঞা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয় এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তা আমিও বুঝেছিলাম। একদিন গিয়ে শুনলাম ঘরে তো বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করে মরেছে এবং শাস্ত্রের মতে সে নিশ্চয়ই নরকে গেছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাওয়ার সময় আসবে তখন ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছিয়ে দাঁড়াবো না, এইমাত্র বলতে পারি। খুড়োমশাই দখল করে বাগান পাহারা দিতে দিতে অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলে বেড়াতে লাগলেন, ওর যদি না অকালে মৃত্যু হবে তবে হবে কার? পুরুষ মানুষ অমন একটা কেন, 10টা গরুক না, তাতে তো তেমন আসে যায় না। না হয় একটু নিন্দাই হতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেল কেন? নিজের তো গেলই, আমার পর্যন্ত মাথা হেট করে গেল। না পেল 1 ছটাক আগুন, না পেল একটা পিণ্ড, না হলো একটা ভোজ্য উৎসর্গ। বিলাসীর আত্মহত্যার ব্যাপারটাও অনেকের কাছে পরিহাসের বিষয় হলো। আমি প্রায়ই ভাবি এই অপরাধ হয়তো এরা দুজনেই করেছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়া গায়ের আলো জলেই তো মানুষ। তবুও এত বড় দুঃসাহসের কাজে
প্রবৃত্ত করেছিল তাকে যে বস্তুটা, সেটা তো কেউ একবার চোখ মেলে দেখতে পেল না। আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যেও পরস্পরের হৃদয় জয় করে বিবাহ করার রীতি নেই, বরং তা নিন্দার সামগ্রী। যে দেশের নরনারী আশা করার সেই ভাগ্য, আকাঙ্ক্ষা করার ভয়ের আনন্দ থেকে চিরদিনের জন্য বঞ্চিত, যাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একেবারের জন্যেও বহন করতে হয় না, তাদের ভুল করার দুঃখ আর ভুল না করার আত্মপ্রসাদ কিছুরই বালাই নেই। যাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকার হারাবার হাত থেকে অত্যন্ত সাবধানে দেশের লোককে রক্ষা করে, আজীবন কেবল ভালো ছেলে হয়ে থাকারই ব্যবস্থা করে দিয়েছেন, সেই বিবাহ ব্যাপারটা যাদের শুধু নিছক একটা চুক্তি, তা সে যেই ধর্মীয় মন্ত্র দিয়ে দলিল পাকা করুক না কেন, সেই দেশের লোকের সাধ্যই নেই মৃত্যুঞ্জয়ের অন্নপানের কারণ বোঝে। বিলাসীকে যারা পরিহাস করেছিলেন, তারা সকলেই সাধু গৃহস্থ এবং সতী গৃহিণী। অক্ষয় সতীলোক তারা সবাই পাবেন, তাও আমি জানি। কিন্তু সেই সাপুড়ে মেয়েটি যখন একটি পীড়িত শয্যাশায়ী লোককে তিল তিল করে জয় করেছিল, তার তখনকার সেই গৌরবের কণাটুকুও হয়তো আজও এদের কেউ চোখে দেখেনি। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তার হৃদয় জয় করে দখল করার আনন্দটাও তুচ্ছ নয়। সেই সম্পদও অকিঞ্চিৎকর নয়। এই বাস্তবটা এদেশের লোকের পক্ষে বুঝে ওঠা কঠিন। আমি ভূদেববাবুর পারিবারিক প্রবন্ধকেও দোষ দিই না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করি না। করলেও মুখের ওপর কড়া জবাব দিয়ে যারা বলবেন এই হিন্দু সমাজ তার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই এত শতাব্দী এতগুলো বিপ্লবের মধ্যে বেঁচে আছে, আমি তাঁদের অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনো বলবো না টিকে থাকাই চরম সার্থকতা নয় এবং অতিকায় হস্তি লোপ পেয়েছে কিন্তু তেলাপোকা টিকে আছে। আমি শুধু এই বলবো যে বড়লোকের নন্দগোপালটির মতো দিনরাত চোখে চোখে এবং কোলে কোলে রাখলে যে দেশটি টিকে থাকবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচিয়ে রাখার চেয়ে একাধবার কোল থেকে নামিয়ে আরও 5 জন মানুষের মতো দু একটা পা হাঁটতে দিলেও প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না।